প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ নবম ও দশম শ্রেণীর অনলাইন ভূগোল ক্লাসে পঞ্চম অধ্যায় বায়ুমণ্ডল চূড়ান্ত পাঠ নিয়ে হাজির হলাম। আমি মাহমুদা আক্তার দুলালী, সিনিয়র শিক্ষিকা, রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়। পূর্ববর্তী প্রথম পাঠে আমরা বায়ুমণ্ডল কি তা জেনেছি, বায়ুমণ্ডলের উপাদানগুলোর নাম জেনেছি, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের নাম জেনেছি, বায়ুমণ্ডলের স্তরগুলোর বৈশিষ্ট্য জেনেছি, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের প্রয়োজনীয়তা জেনেছি। দ্বিতীয় পাঠে বায়ুপ্রবাহ কি তা জেনেছি, চাপ বলয় কি তা জেনেছি, চাপ বলয়ের প্রকারভেদ, সংজ্ঞা, বৈশিষ্ট্য সহ জেনেছি, বায়ুপ্রবাহের নিয়ম জেনেছি, বায়ুপ্রবাহের প্রকারভেদ জেনেছি, বিভিন্ন প্রকার বায়ুপ্রবাহের প্রকৃতি ও প্রবাহের দিক জেনেছি। তৃতীয় পাঠে পানিচক্র সম্পর্কে জেনেছি, পানিচক্রের প্রক্রিয়া সম্পর্কে জেনেছি, পানিচক্রের প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন নিয়ামক যেমন কুয়াশা, শিশির, তুষারপাত, বায়ুর আর্দ্রতা সম্পর্কে জেনেছি, বৃষ্টিপাত সম্পর্কে জেনেছি, বৃষ্টিপাতের কারণগুলো জেনেছি, বৃষ্টিপাতের প্রকারভেদ সম্পর্কে জেনেছি। এ পাঠে আমরা আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে জানব, আবহাওয়া ও জলবায়ুর উপাদান সম্পর্কে জানব, জলবায়ুর নিয়ামক কি তা ব্যাখ্যা সহ জানব, বৈশ্বিক উষ্ণায়ন ও এর কারণগুলো জানব, গ্রিন হাউস ও গ্রিন হাউস প্রতিক্রিয়ার প্রভাব সম্পর্কে জানব, বিশ্ব ও বাংলাদেশের প্রেক্ষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে জানব, জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন ক্যাটাগরিতে ঝুঁকিতে থাকা দেশগুলোর তালিকা দেখব, বিশ্ব জলবায়ু সম্মেলন সম্পর্কে জানব। চলো শিক্ষার্থীরা মূল আলোচনায় যাই। আবহাওয়া কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ও বায়ু প্রবাহের দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে সেই দিনের আবহাওয়া বলে। আবহাওয়া মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের প্রভাব বিস্তার করে। যে কোনো স্থানের আবহাওয়ার উপাদানগুলো নিত্য পরিবর্তনশীল। তাহলে বুঝতে পারলা আবহাওয়া কি। এবার আসো জলবায়ু। কোনো একটি অঞ্চলের সাধারণত 30 থেকে 40 বছরের গড় আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলে। জলবায়ু হচ্ছে কোনো একটি অঞ্চলের অনেক দিনের বায়ুমণ্ডলের নিম্ন স্তরের সামগ্রিক অবস্থা। আবহাওয়া অফিসগুলিতে দিনের পর দিন আবহাওয়ার বিভিন্ন উপাদান পর্যবেক্ষণ করে জলবায়ু সম্পর্কে ধারণা করা হয়। তাহলে আমরা আবহাওয়া এবং জলবায়ু বুঝতে পারলাম। আবহাওয়া ও জলবায়ুর উপাদান। আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা, বারিপাত। জলবায়ুর নিয়ামক কয়েকটি ভৌগোলিক বিষয়ের পার্থক্যের কারণে স্থানভেদে জলবায়ুর এরকম পার্থক্য পরিলক্ষিত হয়। এই বিষয়গুলোকে জলবায়ুর নিয়ামক বলে। এই নিয়ামকগুলো হলো অক্ষাংশ, উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, বায়ু প্রবাহ,
সমুদ্র স্রোত, পর্বতের অবস্থান, ভূমির ঢাল, মৃত্তিকার গঠন, বনভূমির অবস্থান। প্রতিটি নিয়ামক পর্যায়ক্রমে আলোচনা করা যাক। অক্ষাংশ। সূর্য কিরণের মাত্রা অক্ষাংশ ভেদে বিভিন্ন রকম হয়। নিরক্ষরেখার উপর সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয়। নিরক্ষরেখা থেকে যতই উত্তরে বা দক্ষিণে যাওয়া যায়, সূর্য কিরণ তির্যকভাবে পড়তে থাকে। ফলে উত্তর ও দক্ষিণ উভয় মেরুর দিকে তাপমাত্রা ক্রমশ কমতে থাকে। উচ্চতা। সমুদ্র সমতল থেকে যতই উপরে ওঠা যায়, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলীয় তাপমাত্রা ততই হ্রাস পায়। সাধারণত প্রতি 1000 মিটার উচ্চতায় প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। এই উচ্চতা পার্থক্যের কারণে দুই জায়গায় একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও শুধু উচ্চতার তারতম্যের জন্য এদের জলবায়ু ভিন্ন রকম হয়। উচ্চতা বেশি হওয়াতে শিলং এ দিনাজপুরের চেয়ে তাপমাত্রা কম, যদিও এরা একই অক্ষাংশে অবস্থিত। সমুদ্র থেকে দূরত্ব। জলভাগের অবস্থান কোনো এলাকার জলবায়ুকে মৃদু ভাবাপন্ন করে। যেমন কক্সবাজার, চট্টগ্রাম, পটুয়াখালী সমুদ্র উপকূলে অবস্থিত হওয়ার কারণে এখানকার জলবায়ু রাজশাহীর তুলনায় মৃদু ভাবাপন্ন। সমুদ্র নিকটবর্তী এলাকার তাপমাত্রা শীত গ্রীষ্ম তেমন কোনো পার্থক্য হয় না। এ ধরনের জলবায়ুকে সমভাবাপন্ন জলবায়ু বলে। কিন্তু সমুদ্র উপকূল থেকে দূরের এলাকায় শীত গ্রীষ্ম উভয়ই চরম হয়। কারণ স্থলভাগ জলভাগ অপেক্ষা যেমন দ্রুত উষ্ণ হয়, আবার দ্রুত ঠান্ডাও হয়। এজন্য গ্রীষ্মকালে মহাদেশের অভ্যন্তরভাগের এলাকা অত্যন্ত উত্তপ্ত থাকে, আবার শীতকালে প্রচণ্ড শীত অনুভূত হয়। এ ধরনের জলবায়ুকে মহাদেশীয় বা চরম ভাবাপন্ন জলবায়ু বলে। আশা করি বুঝতে পেরেছ। এবার বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ কোনো এলাকার জলবায়ুর উপরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলীয় বাষ্পপূর্ণ বায়ু কোনো এলাকার উপর দিয়ে প্রবাহিত হলে সে এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়। যেমন বাংলাদেশে বর্ষাকালে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ মৌসুমী বায়ু প্রবাহিত হওয়ায় প্রচুর বৃষ্টিপাত হয়। আবার শীতকালে বাংলাদেশের উপর দিয়ে শুষ্ক মহাদেশীয় বায়ু প্রবাহিত হওয়ার কারণে বৃষ্টিপাত হয় না বললেই চলে। সমুদ্র স্রোত। শীতল বা উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবে উপকূল সংলগ্ন এলাকার বায়ু ঠান্ডা বা উষ্ণ হয়। যেমন উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলবর্তী এলাকার উষ্ণতা বৃদ্ধি পায়। আবার শীতল ল্যাব্রাডর স্রোত উত্তর আমেরিকার পূর্ব উপকূলকে শীতল রাখে। এবার পর্বতের অবস্থান। উচ্চ পার্বত্যময় এলাকা বায়ু প্রবাহের পথে বাধা হলে এর প্রভাব জলবায়ুর উপর পরিলক্ষিত হয়। যেমন মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তরে আড়াআড়িভাবে অবস্থিত
হিমালয় পর্বতে বাধা পাওয়ায় বাংলাদেশ, ভারত ও নেপালে প্রচুর বৃষ্টিপাত হয়। অপরদিকে শীতকালে মধ্য এশিয়ার শীতল বায়ু হিমালয় অতিক্রম করতে পারে না। তাই ভারতীয় উপমহাদেশের জলবায়ু ইউরোপের মতো তত শীতল হয় না। ভূমির ঢাল। সূর্যকিরণ উঁচু ভূমির ঢাল বরাবর লম্বভাবে পতিত হলে সেখানকার বায়ু এবং ভূমি বেশি উত্তপ্ত হয়। কিন্তু ঢালের বিপরীত দিকে সূর্যকিরণ কিছুটা তীর্যকভাবে পড়ে, আবার কখনো সূর্যালোক খুব কম পায়, ফলে বায়ু শীতল হয়। মৃত্তিকার গঠন। মৃত্তিকার গঠন বা বুনট সূর্য তাপ সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখে। প্রস্তর বা বালুকাময় মৃত্তিকার তাপ সংরক্ষণ ক্ষমতা কম, এজন্য তা দ্রুত উত্তপ্ত এবং শীতল হয়। যেমন মরুভূমিতে দিনে প্রচণ্ড গরম এবং রাতে প্রচণ্ড ঠান্ডা। বনভূমির অবস্থান। গাছপালা থেকে প্রস্বেদন বা বাষ্পীভবনের সাহায্যে বায়ু জলীয় বাষ্প পূর্ণ এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। তাছাড়া বনভূমি ঝড়, তুফান, সাইক্লোনের গতিপথে বাধা দিয়ে এর শক্তি কমিয়ে দেয়। বনভূমিতে সূর্যালোক মাটিতে পৌঁছতে পারে না, ফলে সেখানকার বায়ু তুলনামূলকভাবে শীতল হয়। জলবায়ুর নিয়ামকের পর্যালোচনা শেষ হলো। এবার বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন। বিশ্ব উষ্ণায়ন বর্তমান পৃথিবীতে পরিবেশগত প্রধান সমস্যাসমূহের মধ্যে অন্যতম। বিশ্ব উষ্ণায়ন হার ক্রমান্বয়ে বৃদ্ধির ফলে পৃথিবীর জলবায়ু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পৃথিবীর সৃষ্টি থেকেই জলবায়ু কখনো খুব উষ্ণ ও শুষ্ক, আবার কখনো শীতল বরফে ঢাকা থেকেছে। অতীতে এই পরিবর্তন অত্যন্ত ধীর গতিতে হয়েছে, কিন্তু বর্তমানে খুব দ্রুত হচ্ছে। বিগত 100 বছর পূর্বের গড় তাপমাত্রার তুলনায় প্রায় 0.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। বিজ্ঞানীগণ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভবিষ্যদ্বাণী করেছেন 21 শতকের শেষ দিকে গড় তাপমাত্রা প্রায় আরও 2.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 5.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যুক্ত হতে পারে, যার ফলে পর্বতের উপরিভাগে জমাকৃত বরফ ও মেরু অঞ্চলের হিমবাহের দ্রুত গলনের কারণে সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধি পাবে। বিশ্ব উষ্ণায়নের কারণ। বিশ্ব উষ্ণায়নের কারণ হিসেবে চিহ্নিত করা হয় মানুষের নেতিবাচক কর্মকাণ্ডের ফলে বায়ুমণ্ডলে বিশেষভাবে নির্দিষ্ট গ্রিনহাউস গ্যাস সমূহের উপস্থিতির মাত্রা বৃদ্ধি। একে গ্রিনহাউস প্রভাব হিসেবেও চিহ্নিত করা হয়ে থাকে। বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসগুলো হলো কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন ও ক্লোরোফ্লোরোকার্বন। শিল্পায়ন, যানবাহনের সংখ্যাগত বৃদ্ধি, বনাঞ্চল উজাড় ও কৃষির সম্প্রসারণ ইত্যাদি কর্মকাণ্ডের কারণে উল্লিখিত গ্যাসের পরিমাণ বৃদ্ধিতে
ভূমিকা রাখে। গ্রিন হাউস। মেরু অঞ্চলে তাপমাত্রা অত্যন্ত কম থাকে, যা গাছপালার উপযোগী নয়। কাচের মধ্য দিয়ে আলোক রশ্মি প্রবেশ করতে পারে, কিন্তু আলোক রশ্মির প্রভাবে উৎপন্ন তাপ কাচ ভেদ করে বাইরে আসতে পারে না। এ কারণে কাচের ঘরে সৌর তাপ আটকিয়ে মেরু অঞ্চলে শাকসবজি চাষ করা হয়। কাচের তৈরি এ ঘরকে গ্রিন হাউস বলে। এবার গ্রিন হাউস প্রভাব। বায়ুমণ্ডল পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যাপারে বড় ভূমিকা পালন করছে। বায়ুমণ্ডল কাচের ঘর বা গ্রিন হাউসের মতো পৃথিবীকে বেষ্টন করে রাখে। সূর্যের আলো পৃথিবীর সমস্ত তাপ ও শক্তির মূল উৎস। পৃথিবীতে আসা সূর্যালোক ভূপৃষ্ঠ শোষণ করে ও বায়ুমণ্ডল উত্তপ্ত করে। মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের কারণে বায়ুমণ্ডলে ক্রমশ গ্রিনহাউস গ্যাসের পুরো স্তর সৃষ্টি হচ্ছে। এর ফলে পৃথিবী পৃষ্ঠ থেকে ছেড়ে দেওয়া তাপ পুনরায় ফেরত না গিয়ে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করছে, যার ফলে পৃথিবী ক্রমশ উষ্ণ থেকে উষ্ণতর হচ্ছে। এটি গ্রিনহাউস প্রভাব। জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্বপ্রেক্ষিতে। বিশ্বের আবহাওয়া ও তার ধরন দিন দিন বদলে যাচ্ছে। কোনো ঋতুতেই আমরা প্রকৃতির কাছ থেকে স্বাভাবিক আচরণ পাচ্ছি না। বৃষ্টির সময় অনাবৃষ্টি, খরার সময়ে বৃষ্টি, গরমের সময়ে উত্তরে হাওয়া, শীতের সময় তপ্ত হাওয়া, কেমন যেন এলোমেলো আবহাওয়া লক্ষ্য করা যায়। গ্রিনহাউসের প্রভাবে কানাডা, রাশিয়া, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশের জন্য সাফল্য বয়ে আনবে। কারণ ওই সব অঞ্চলের লক্ষ লক্ষ একর জমি বরফ মুক্ত হয়ে চাষাবাদযোগ্য হয়ে উঠবে। অন্যদিকে দুর্ভোগ বাড়বে পৃথিবীর প্রায় 40% এলাকার দরিদ্র অধিবাসীদের। কারণ বরফ গলনের ফলে সমুদ্রের পানির উচ্চতা বাড়বে, ফলে উপকূলবর্তী নিম্নভূমি সমুদ্রে বিলীন হয়ে যাবে। সুপেয় পানি সমুদ্রের লবণাক্ত পানির দ্বারা দূষিত হবে। সময়ে অসময়ে জলোচ্ছ্বাসের শিকার হবে ফসলি ভূমি, বনাঞ্চল ধ্বংস হবে। একই দেশের মানুষ অন্য অঞ্চলে জলবায়ু শরণার্থী হিসেবে আশ্রয় গ্রহণ করবে। গ্রিনহাউস প্রতিক্রিয়ার পৃথিবীব্যাপী উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক স্থবিরতায় এক বিশৃঙ্খলার সৃষ্টি হবে। কোটি কোটি মানুষ আবাস হারাবে, খাদ্য সংকট দেখা দিবে, স্বাস্থ্য ঝুঁকি বাড়বে, মানুষজন দারিদ্র্যসীমার নিচে মানবেতর জীবনযাপন করবে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, চীন, মালয়েশিয়া প্রভৃতি দেশের জলবায়ুর ধরন সাম্প্রতিক সময়ে সম্পূর্ণভাবে বদলে যাচ্ছে। অস্ট্রেলিয়ায় গ্রীষ্মকাল দীর্ঘতর হয়ে উঠেছে, শীতকালও পূর্বের তুলনায় বর্ষা সিক্ত হয়ে উঠেছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশ প্রেক্ষিতে। মানুষের নিয়ন্ত্রণহীন ব্যবহারের কারণে মাত্রাতিরিক্ত গ্রিনহাউস গ্যাস অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, মিথেন ও নাইট্রাস অক্সাইড গ্যাসগুলো নির্গমনের কারণে বিশ্বে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। জাতিসংঘ তার সতর্কীকরণে বলেছে, পরবর্তী 50 বছরে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা 3 ফুট বাড়লে তাতে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী প্রায় 17% ভূমি প্লাবিত হয়ে আনুমানিক 3 কোটি মানুষ উদ্বাস্তু হবে। 2030 সালের পরে নদীর প্রবাহ নাটকীয়ভাবে কমে যাবে, ফলে এশিয়ায় পানির স্বল্পতা দেখা দেবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের একটি সমীক্ষা থেকে জানা যায়, উষ্ণায়নের বর্তমান ধারা 2050 সাল পর্যন্ত অব্যাহত থাকলে দক্ষিণ এশিয়ার 150 কোটি মানুষ সরাসরি পানি ও খাদ্য ঝুঁকিতে পড়বে। 2009 সালে বিশ্ব ব্যাংক বৈশ্বিক উষ্ণায়নের জন্য 5টি ঝুঁকিপূর্ণ দিক চিহ্নিত করেছে, যেমন মরুকরণ, বন্যা, ঝড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং কৃষিক্ষেত্রে অধিকতর অনিশ্চয়তা। এগুলো প্রতিটির জন্য শীর্ষ ঝুঁকিপূর্ণ 12টি করে দেশের তালিকা তৈরি করা হয়েছে, যার একটিতে বাংলাদেশ শীর্ষ ঝুঁকিপূর্ণ সহ 3টিতে বাংলাদেশের নাম আছে। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত হচ্ছে বাংলাদেশ। বৈশ্বিক ঝুঁকিতে থাকা দেশের 5টি তালিকা। মরুকরণ, বন্যা, ঝড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, কৃষিক্ষেত্রে অনিশ্চয়তা। ক্রমানুসারে দেখলে বন্যার তালিকায় বাংলাদেশ প্রথম স্থানে এবং ঝড়ে বাংলাদেশ দ্বিতীয় স্থানে এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির দিক দিয়ে বাংলাদেশ 10ম স্থানে অবস্থান করছে। বই থেকে সম্পূর্ণ তালিকাটি দেখে নেবে। বিশ্ব জলবায়ু সম্মেলন। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে 7 থেকে 18 ডিসেম্বর 2009 জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া 193টি দেশের মধ্যে 189টি দেশ কোপেনহেগেন 3 পৃষ্ঠার অঙ্গীকারনামাকে একটি নোট হিসেবে স্বীকৃতি দিয়েছে। অঙ্গীকারনামায় জাতিসংঘের আন্তঃসরকার জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যানেলের 2007 সালে প্রকাশ করা 4র্থ মূল্যায়ন প্রতিবেদনের তথ্য উল্লেখ করে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি মোকাবেলায় এই শতাব্দীর শেষ নাগাদ বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির হার 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। জলবায়ু তহবিলের অর্থ বনায়ন, প্রযুক্তির হস্তান্তর ও সক্ষমতা অর্জনের জন্য ব্যয় করা। ফলে এই তহবিলের অর্থ দরিদ্র দেশগুলোর পাশাপাশি উন্নয়নশীল দেশ যেমন চীন, ভারত ও ব্রাজিল পাবে। জাতিসংঘ একে রাজনৈতিক সমঝোতা হিসেবে উল্লেখ করে।
আজকের ক্লাস সমাপ্ত হলো। এক নজরে আজকের পাঠ। আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে জেনেছি, আবহাওয়া ও জলবায়ুর উপাদান সম্পর্কে জেনেছি, জলবায়ুর নিয়ামক কি তা ব্যাখ্যা সহ জেনেছি, বৈশ্বিক উষ্ণায়ন ও এর কারণগুলো জেনেছি, গ্রিনহাউস ও গ্রিনহাউস প্রতিক্রিয়ার প্রভাব সম্পর্কে জেনেছি, বিশ্ব ও বাংলাদেশের প্রেক্ষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে জেনেছি, জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন ক্যাটাগরিতে ঝুঁকিতে থাকা দেশগুলোর তালিকা দেখেছি, বিশ্ব জলবায়ু সম্মেলন সম্পর্কে জেনেছি। বাড়ির কাজ, আবহাওয়া ও জলবায়ুর সংজ্ঞা মুখস্থ করবে, আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো ব্যাখ্যা করবে, জলবায়ুর নিয়ামক সমূহ কি তা ব্যাখ্যা করবে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব সৃষ্টি করছে তার একটি তালিকা তৈরি করবে, বাংলাদেশের জলবায়ুর ক্ষেত্রে কোন কোন জলবায়ুর নিয়ামক সমূহ প্রভাব রাখছে ব্যাখ্যা করবে, বৈশ্বিক ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের হুমকি কতটুকু তা বিশ্লেষণ করবে, বিশ্ব জলবায়ু সম্মেলনের আলোচ্য বিষয়গুলো মুখস্থ করবে, বিগত বছরের প্রশ্ন দেখে প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা নেবে, কোথাও কিছু না বুঝলে খাতায় লিখে রাখবে এবং কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার কথা হবে। ধন্যবাদ।